বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। করোনা ভাইরাসে 10 মাসে 11 লাখ মানুষের মৃত্যু, সংক্রমণ 3,91,83,000 ছাড়িয়েছে। করোনা চিকিৎসায় রেমডেসিভিরের প্রভাব সামান্য বলছে WHO, 4টি ওষুধ নিয়ে পরীক্ষা। মাস্ক ছাড়াই জনসম্মুখে রানী দ্বিতীয় এলিজাবেথ, নিজস্ব চিকিৎসক এবং বিজ্ঞানীদের পরামর্শে রানী মাস্ক না পরার সিদ্ধান্ত নিয়েছেন বলছে বাকিংহাম প্যালেস। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ এখনো অব্যাহত, আর্মেনিয়ায় প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল দাবি আজারবাইজানের। জরুরি অবস্থার মধ্যেও থাইল্যান্ডে বিক্ষোভ অব্যাহত, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন একই জায়গায় সমবেত হওয়ার ঘোষণা। লাখাত নিয়ে মন্তব্য করার অধিকার চীনের নেই বলছে ভারত, সেতু তৈরি করে ভারত অবৈধভাবে লাখাতকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে বলে দাবি চীনের। জম্মু কাশ্মীরের মর্যাদা ফেরাতে নতুন রাজনৈতিক জোট, এলএনসি, পিডিপি, সিপিআইএম সহ একাধিক রাজনৈতিক দলের যোগদান। এবং 15 বছর পর অবশেষে পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড, জানুয়ারিতে ইসলামাবাদ সফরে যেতে পারে ইংল্যান্ড। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নোভেল করোনা ভাইরাসের উৎপত্তির প্রায় 10 মাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা 11 লাখ ছাড়িয়েছে। বিশ্বের 2 শতাধিক দেশ ও অঞ্চলে করোনায় মৃত্যু হয়েছে 11,01,000-এর বেশি মানুষের। সংক্রমণ মোট 3,91,83,000 ছাড়িয়েছে। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। কিছুদিন আগে সংক্রমণ কিছুটা কমলেও এখন আবারও বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। করোনার বিরুদ্ধে লড়াইয়ে হারতে বসা ইউরোপে ফিরে এসেছে এই ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এই অঞ্চলের বিভিন্ন দেশে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী শীতে পরিস্থিতির ভয়াবহতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইউরোপের দেশগুলোর মধ্যে করোনার প্রথম ধাক্কায় মৃত্যুর তালিকায় সবার উপরে আছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন 43,000-এর বেশি মানুষ এবং সংক্রমিত হয়েছেন 6,73,000-এর বেশি। 36,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে, 33,000-এর বেশি মারা গেছেন স্পেনে, পেরু এবং ফ্রান্স 33,000-এর বেশি এবং ইরানে মৃত্যু 29,000 ছাড়িয়েছে। এদিকে ইউরোপের পাশাপাশি বিশ্বের অন্যান্য অঞ্চলেও দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের বিস্তার বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, যথাযথ কৌশল অবলম্বন না করা হলে এই ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব নয়। এমনকি ভ্যাকসিন এলেও এই ভাইরাসকে সঙ্গী করেই বিশ্বকে বাঁচতে হবে। করোনা ভাইরাস বিশ্বজুড়ে তাণ্ডব চালালেও এখন পর্যন্ত এর কোনো ভ্যাকসিন কিংবা ঔষধ আবিষ্কার হয়নি। তবে অন্তত 9টি ভ্যাকসিন শেষ ধাপের পরীক্ষায় পৌঁছেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। অ্যান্টিভাইরাল রেমডেসিভির সহ 4টি ওষুধ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত এক পরীক্ষায় দেখা গেছে করোনায় আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে এগুলো খুব একটা কার্যকরী নয়। রোগীদের হাসপাতালে থাকার সময় কমানো কিংবা তাদের জীবন বাঁচানোর ক্ষেত্রে এই ওষুধগুলোর কোনো প্রভাব নেই বললেই চলে, থাকলেও খুবই সামান্য। WHOর এই গবেষণা প্রতিবেদনটির প্রিপ্রিন্ট সংস্করণ মেড আর্কাইভ সার্ভারে প্রকাশিত হয়েছে। তবে এই গবেষণার ফলাফল এখনও কোনো জার্নাল কর্তৃক পিয়ার রিভিউ হয়নি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। WHOর গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে ভর্তিকৃত কোভিড-19 রোগীর সার্বিক মৃত্যুহার, বায়ু চলাচলের সূচনা ও হাসপাতালে অবস্থানের ক্ষেত্রে রেমডেসিভির, হাইড্রক্সিক্লোরোকুইন, লোপিনাভির ও ইন্টারফেরন রেজিমেন্সের প্রভাব সামান্য এবং একেবারে নেই। রেমডেসিভির ইবোলা রোগের জন্য উৎপাদন করেছিল মার্কিন ঔষধ কোম্পানি গিলিয়াড সায়েন্সেস। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জরুরি ব্যবহারের জন্য গত 1 মে রেমডেসিভির ওষুধটির অনুমোদন দেয়। এরপর বেশ কয়েকটি দেশে রেমডেসিভির অনুমোদন পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে অবস্থানকালে এই ওষুধ গ্রহণ করেছেন। জর্জটাউন ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ও
ইমিউনোলজি বিভাগের সহযোগী গবেষণা অধ্যাপক জুলি ফিশার বলেন, এটি নিশ্চিতভাবে হতাশার। আমরা সবাই একটি ম্যাজিক বুলেট প্রত্যাশা করছি, যে ঔষধ আগে থেকেই আমাদের হাতে আছে। আমরা চাইছি সেই ওষুধটি করোনা রোগীদের জন্য নিরাপদ এবং কার্যকর কিনা তা দেখতে। দুর্ভাগ্যজনক যে এই ক্ষেত্রে এই পরীক্ষার ফলাফলে রেমডেসিভিরের কোনো সুফল পাওয়ার ইঙ্গিত নেই। ওষুধগুলোর র্যান্ডোমাইজ ট্রায়াল 30টি দেশের 405টি হাসপাতালে পরিচালিত হয়। এতে অংশগ্রহণকারী রোগীর সংখ্যা 11,266 জন। এদের মধ্যে 2,750 জনকে রেমডেসিভির, 954 জনকে হাইড্রক্সিক্লোরোকুইন, 1,411 জনকে লোপিনাভির, 651 জনকে ইন্টারফেরনের সঙ্গে লোপিনাভির, 1,412 জনকে শুধু ইন্টারফেরন এবং 4,088 জনকে কোনো পরীক্ষাধীন ওষুধ দেওয়া হয়। এক বিবৃতিতে গিলিয়াড জানিয়েছে, গবেষণার ফলাফলের তথ্য এখনো কোনো গুরুত্বপূর্ণ পর্যালোচনার মধ্য দিয়ে না যাওয়াতে তারা উদ্বিগ্ন। এই গবেষণার ফলাফল থেকে কোনো সুনির্দিষ্ট উপসংহারে পৌঁছানো যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের রেমডেসিভিরের একটি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে গিলিয়াড। তাদের তথ্য অনুযায়ী অন্য ঔষধের তুলনায় কোভিড-19 চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারে সেরে ওঠার সময় 5 দিন কমাতে পারে। এছাড়া রেমডেসিভির অক্সিজেন পাওয়া রোগীদের মৃত্যু ঝুঁকি ব্যাপকভাবে কমাতে পারে। এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল 1062। WHO পরীক্ষার বিষয়ে গিলিয়াড দাবি করেছে, উঠে আসা তথ্য অসঙ্গতিপূর্ণ। তাদের দাবি, পিয়ার রিভিউড জার্নালে একাধিক দৈবচয়ন, নিয়ন্ত্রিত গবেষণার প্রকাশিত ফলাফলে রেমডেসিভিরের ক্লিনিক্যাল সুফলের কথা নিশ্চিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। করোনা ভাইরাসের কারণে মার্চে ব্রিটেনে লকডাউন শুরুর পর থেকে জনসম্মুখে দেখা যায়নি রানী দ্বিতীয় এলিজাবেথকে। প্রায় 6 মাস পর অবশেষে তাকে দেখা গেল জনসম্মুখে, তবে মাস্ক ছাড়া। 94 বছর বয়সী রানী প্রিন্স উইলিয়ামের সাথে পোর্টন ডাউনের ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরি পরিদর্শনে গিয়েছিলেন। সেখানেই তার ও উইলিয়ামের কিছু ছবি সামনে এনেছে CNN। ছবিগুলোতে দুজনের কারো মুখেই মাস্ক দেখা যায়নি, যদিও সামাজিক দূরত্ব বজায় রাখার যে নিয়ম আছে তা তারা বজায় রাখছিলেন। ইনডোর প্রোগ্রামগুলোতে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা কষ্টসাধ্য এবং যেখানে নিয়মিত দেখা হয় না এমন মানুষদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা থাকে, এ ধরনের অনুষ্ঠানে যাওয়ার জন্য মাস্ক পরার পরামর্শ দিয়ে রেখেছে যুক্তরাজ্য সরকার। বাকিংহাম প্যালেস বলছে, রানী তার নিজস্ব চিকিৎসক এবং বিজ্ঞানীদের পরামর্শে মাস্ক না পরার সিদ্ধান্ত নিয়েছেন। মিলিটারি রিসার্চ প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের কোভিড-19 মহামারী মোকাবেলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লকডাউনের সময়টা রানী তার স্বামী প্রিন্স ফিলিপের সাথে উইন্ডসর রাজপ্রাসাদে কাটিয়েছেন। এই সময় তিনি অনলাইনের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ বৈঠকের পর শনিবার সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছিল আজারবাইজান ও আর্মেনিয়া। মস্কোর মধ্যস্থতায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও যুদ্ধ থামেনি। আজারবাইজানের সরকার এবার দাবি করল আর্মেনিয়াই প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল। সে কারণেই তারা জবাব দিতে বাধ্য হয়েছে। তাদের আরও দাবি, যুদ্ধবিরতি ঘোষণার পরে আজারবাইজানের একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর্মেনিয়া। এতে বহু শিশু অনাথ হয়ে গিয়েছে। আজারবাইজানের দাবি, যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গ্যাঞ্জায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় আর্মেনিয়া সেনা। আর্মেনিয়া সীমান্ত থেকে প্রায় 240 কিলোমিটার দূরে অবস্থিত গ্যাঞ্জা। যুদ্ধবিধ্বস্ত বিতর্কিত এলাকা নাগোর্নো কারাবাখ থেকে গ্যাঞ্জার দূরত্ব প্রায় 97 কিলোমিটার। সেখানে সেই অর্থে আজারবাইজানের কোনো সেনা কাঠামো নেই। অভিযোগ রয়েছে, আক্রমণের ক্ষেত্রে আর্মেনিয়া যুদ্ধের সাধারণ নীতিও মানছে না। সাধারণ মানুষের উপর হামলা চালানো হচ্ছে। আজারবাইজান জানিয়েছে, গাঞ্জা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে, আহত অনেকেই, যার মধ্যে শিশুও আছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ওই দিনের হামলার পরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাঞ্জার একটি অংশ। রাতারাতি অনাথ হয়ে গিয়েছে বহু শিশু। আজারবাইজানের প্রশাসন ওই শিশুদের এখন আশ্রয় কেন্দ্রে পাঠানোর পরিকল্পনা করছে। এদিকে আর্মেনিয়ার অভিযোগ, যুদ্ধের নামে নাগোর্নো কারাবাখকে ধ্বংসস্তূপে পরিণত করেছে আজারি সেনা। সেখানকার আর্মেনীয় জনগোষ্ঠীকে লক্ষ্য করে একের পর এক আক্রমণ চালানো হয়েছে। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে
ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফিরে এলাম বিরতির পর। জরুরি অবস্থা অমান্য করে থাইল্যান্ডের রাস্তায় বিক্ষোভ অব্যাহত রেখেছে হাজার হাজার মানুষ। একদিন আগে রাতেও দেশটির রাজধানী ব্যাংককে সরকার বিরোধী বিক্ষোভে সমবেত হয়েছিলেন তারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় রাত 10টার দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তা বাহিনী। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন একই জায়গায় সমবেত হওয়ার ঘোষণা দিয়েছেন সংস্কারপন্থীরা। বিক্ষোভকারীদের মূল দাবির মধ্যে রয়েছে থাই রাজা মহা ভাজিরংকর্ণের ক্ষমতা কমানো এবং প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার পদত্যাগ। প্রায় 3 মাস ব্যাপী চলমান বিক্ষোভ দমনে গত বৃহস্পতিবার জরুরি অবস্থা জারি করে থাই সরকার। এ পরিস্থিতিতে পরোয়ানা ছাড়াই যে কাউকে গ্রেপ্তার করতে পারবে নিরাপত্তা বাহিনী। প্রয়োজনে যে কোনো ধরনের ইলেকট্রিক সরঞ্জাম জব্দ করা যাবে। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন বার্তা আদান প্রদানও নিষিদ্ধ করা হয়েছে। জরুরি অবস্থা জারির পরপরই সরকারি ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় আটক করা হয় অন্তত 20 জনকে। বৃহস্পতিবার রাতে বিক্ষোভ থেকে আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে থাই প্রধানমন্ত্রীর পদত্যাগ, সরকার ভেঙে দিয়ে নতুন নির্বাচন, সামরিক সরকারের লেখা সংবিধান সংশোধন, ভিন্ন মতের উপর দমন পীড়ন বন্ধ এবং রাজশাসন সংস্কার। লাখাত নিয়ে চীনের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার কোনো অধিকার নেই চীনের। সোমবার ভারত সীমান্তে 44টি নতুন সেতু উদ্বোধন করে। নতুন সেতুগুলোর অবস্থান জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাব সীমান্তে। শুধু লাখাতেই তৈরি হয়েছে 7টি সেতু। সেতু স্থাপনের প্রতিক্রিয়ায় মঙ্গলবার চীন দাবি করে, ভারত অবৈধভাবে লাখাতকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে। তারা এর স্বীকৃতি দেয় না। ওই অঞ্চলে ভারতের অবকাঠামো স্থাপনেরও বিরোধিতা করেছে দেশটি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, অরুণাচল প্রদেশ নিয়েও তাদের অবস্থান আগে একাধিকবার জানিয়ে দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। 2019 সালের 5 আগস্ট ভারতীয় সংবিধানের 370 ধারা ও 35A ধারার বিলোপ ঘটায় এনডিএ সরকার। কেন্দ্রীয় সিদ্ধান্তের ফলে জম্মু একটি এবং কাশ্মীর ও লাখাত মিলে আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর লক্ষ্যে নতুন রাজনৈতিক জোট গঠন করা হয়েছে। এতে যোগ দিয়েছে এলএনসি, পিডিপিএস, সিপিআইএম সহ একাধিক রাজনৈতিক দল। জোটের নাম দেওয়া হয়েছে পিপলস অ্যালায়েন্স ফর গুপ্তকর ডিক্লারেশন। সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ জানান, জম্মু কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা ফেরানোই এই জোটের প্রধান লক্ষ্য। সম্প্রতি গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পেয়েছেন পিডিপি নেত্রী ও জম্মু কাশ্মীরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মেহবুবার মুক্তির পরই
এই জোট গড়ার কাজ দ্রুত এগিয়ে যায়। জোট গঠনের আগে ফারুকের বাসভবনে বৈঠকে বসে রাজনৈতিক দলগুলো। বৈঠক শেষে ফারুক আব্দুল্লাহ জানান, আমরা পিপলস অ্যালায়েন্স ফর গুপ্তকর ডিক্লারেশন নামে জোট গঠন করেছি। আমাদের লড়াই সাংবিধানিক লড়াই। এবার খেলার খবর। 15 বছর পর অবশেষে বরফ গলছে। আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তান সফরে যেতে পারে ইংল্যান্ড, যেখানে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে তাদের। দ্য টাইমস এর প্রতিবেদনে এসেছে এমন সম্ভাবনার কথা, কিন্তু যেখানে এত বছর ধরে নিরাপত্তার শঙ্কায় যায়নি, সেখানে হঠাৎ কেন যাওয়ার কথা ভাবছে ইংল্যান্ড? আসলে করোনা পরিস্থিতি তৈরি করেছে নতুন সম্ভাবনা। মাস কয়েক আগে ইংল্যান্ডের আর্থিক বিপদের সময় যুক্তরাজ্যে খেলতে গিয়েছে পাকিস্তান। সেই কৃতজ্ঞতা থেকে এবার ফিরতি সফরের কথা ভাবছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে পাকিস্তান সফরের ব্যাপারে আলোচনা চলছে ইসিবিতে। সেটা হলে 15 বছরের মধ্যে প্রথমবারের মতো সে দেশে সফর করবে ইংল্যান্ড দল। গত গ্রীষ্মে পাকিস্তান যে সাহায্য করেছে তার কৃতজ্ঞতায় 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে, যাতে করে পাকিস্তানের দলগুলোকে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করা যায়। ইসিবি নিশ্চিত করেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তারা আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তারা বেশ আন্তরিকও। ফলে আগামী বছরের শুরুতে সীমিত ওভারের সিরিজ খেলতে ইংলিশরা পাকিস্তানে যেতে পারে। তবে ইসিবি এটাও জানিয়েছে, খেলোয়াড় এবং স্টাফদের নিরাপত্তাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। কোভিড-19 পরিস্থিতি এবং পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ইসিবি। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। করোনা ভাইরাসে 10 মাসে 11 লাখ মানুষের মৃত্যু, সংক্রমণ 3,91,83,000 ছাড়িয়েছে। করোনা চিকিৎসায় রেমডেসিভিরের প্রভাব সামান্য বলছে WHO, 4টি ওষুধ নিয়ে পরীক্ষা। মাস্ক ছাড়াই জনসম্মুখে রানী দ্বিতীয় এলিজাবেথ, নিজস্ব চিকিৎসক এবং বিজ্ঞানীদের পরামর্শে রানী মাস্ক না পরার সিদ্ধান্ত নিয়েছেন বলছে বাকিংহাম প্যালেস। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ এখনো অব্যাহত, আর্মেনিয়ায় প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল দাবি আজারবাইজানের। জরুরি অবস্থার মধ্যেও থাইল্যান্ডে বিক্ষোভ অব্যাহত, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন একই জায়গায় সমবেত হওয়ার ঘোষণা। লাখাত নিয়ে মন্তব্য করার অধিকার চীনের নেই বলছে ভারত, সেতু তৈরি করে ভারত অবৈধভাবে লাখাতকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে বলে দাবি চীনের। জম্মু কাশ্মীরের মর্যাদা ফেরাতে নতুন রাজনৈতিক জোট, এলএনসি, পিডিপি, সিপিআইএম সহ একাধিক রাজনৈতিক দলের যোগদান। এবং 15 বছর পর অবশেষে পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড, জানুয়ারিতে ইসলামাবাদ সফরে যেতে পারে ইংল্যান্ড। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।